হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দাদেরজিৎ চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব রাষ্ট্রের সংজ্ঞা অর্থাৎ রাষ্ট্র কাকে বলে এবং রাষ্ট্রের বৈশিষ্ট্য। ঠিক আছে, দেখো এখানে আমরা চারজন রাষ্ট্রবিজ্ঞানীর সংজ্ঞার মাধ্যমে জানবো যে রাষ্ট্র কাকে বলে। আর তার আগে জেনে নিই যে রাষ্ট্র কথাটার উদ্ভব কিভাবে হয়। ঠিক আছে, দেখো রাষ্ট্র আমরা ইংরেজিতে বলি হচ্ছে স্টেট। ঠিক আছে, স্টেট বলি। তাহলে এর উৎপত্তি হয় হচ্ছে একটা লাতিন শব্দ, মনে রাখবে যে লাতিন শব্দ স্ট্যাটাস থেকে। তাহলে লাতিন শব্দ স্ট্যাটাস থেকে কিন্তু কি আসে, যে স্টেট কথাটা আসে। আর এই স্টেটের মানেই হচ্ছে রাষ্ট্র। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারলে যে রাষ্ট্র কথাটা কোত্থেকে আসছে, যে লাতিন শব্দ স্ট্যাটাস আর তার থেকেই এসেছে এই ইংরেজি শব্দ স্টেট, আর যার মানে হচ্ছে রাষ্ট্র। আর এই রাষ্ট্র কথাটা আর কি প্রাচীনকালে তো গ্রিসের মধ্যে যে ছোট ছোট নগর রাষ্ট্র ছিল তাকেই বলা হতো আর কি সিটি স্টেট। ঠিক আছে, তাকে পুলিশ বলা হতো, আর পুলিশ কথার অর্থ হচ্ছে সিটি স্টেট বা নগর রাষ্ট্র। তাহলে বর্তমানে আধুনিক অর্থে এই রাষ্ট্র কথাটা প্রথম ব্যবহার করেছেন কে, এটা মনে রাখবে যে ম্যাকিয়াভেলি। তাহলে যদি কোশ্চেন আসে যে আধুনিক অর্থে রাষ্ট্র কথাটা প্রথম কে ব্যবহার করেছে, তাহলে উত্তর হবে যে ম্যাকিয়াভেলি। তার একটা গ্রন্থ আছে দ্য প্রিন্স। এই দ্য প্রিন্স গ্রন্থের মধ্যে কিন্তু তিনি আধুনিক অর্থে যে রাষ্ট্র কথাটা তা ব্যবহার করেন। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল রাষ্ট্র কথার উদ্ভব কিভাবে হয়। এবার দেখবো রাষ্ট্র কাকে বলে। ঠিক আছে, দেখো অ্যারিস্টটল, যাকে বলা হয় রাষ্ট্রবিজ্ঞানের জনক বা ফাদার অফ পলিটিক্যাল সায়েন্স, তিনি কি বলেছেন যে রাষ্ট্র কাকে বলে। যে অ্যারিস্টটলের মতে যে পূর্ণাঙ্গ ও স্বয়ং সম্পূর্ণ জীবনযাপনের উদ্দেশ্যে সংগঠিত কয়েকটি পরিবার ও গ্রামের সমষ্টি হলো রাষ্ট্র। তাহলে এখানের মধ্যে অ্যারিস্টটল কি বলেছেন যে রাষ্ট্র কাকে বলে, যে পূর্ণাঙ্গ স্বয়ং সম্পূর্ণ জীবনযাপনের উদ্দেশ্যে মানুষ তার যে জীবনযাপন করে সেই স্বয়ং সম্পূর্ণ একটা পূর্ণাঙ্গ জীবনযাপনের উদ্দেশ্যে যখন কয়েকটি পরিবার বা কয়েকটি গ্রাম যখন সমষ্টিবদ্ধভাবে কি হয়, যে সংগঠিত হয়, তখন তাকে রাষ্ট্র বলা হয়। কার মতে, যেটা বলেছেন অ্যারিস্টটল। ঠিক আছে, তাহলে অ্যারিস্টটল কি বলেছেন বোঝা গেল, যে একটা স্বয়ং সম্পূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবনযাপনের উদ্দেশ্যে যখন কয়েকটি পরিবার বা কয়েকটি গ্রাম যখন সংগঠিত হয় সমষ্টিভাবে, তখন তাকে রাষ্ট্র বলে। তারপরে দেখো গার্নার কি বলেছে। তাহলে বর্তমানে কিন্তু এই গার্নারের সংজ্ঞাটা ইম্পর্টেন্ট। রাষ্ট্রের সংজ্ঞার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যদি কোনো সংজ্ঞা হয়ে থাকে কোনো রাষ্ট্রবিজ্ঞানী, তার মধ্যে হচ্ছে গার্নারের সংজ্ঞা। গার্নারের সংজ্ঞাকে বলা হয় রাষ্ট্রের গ্রহণযোগ্য সংজ্ঞা। ঠিক আছে, যে গার্নার বলেছেন যে রাষ্ট্র হলো এমন একটি অতি বৃহৎ বা স্বল্প বৃহৎ জনসমাজ যা নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে, যা বহিঃশক্তির নিয়ন্ত্রণ থেকে প্রায় বা সম্পূর্ণ মুক্ত এবং যার একটি সুসংগঠিত সরকার রয়েছে, যে সরকারের প্রতি অধিকাংশ জনগণ স্বাভাবিক আনুগত্য প্রদর্শন করে। তাহলে গার্নার রাষ্ট্র সম্পর্কে কি বলেছেন একটু ভালো মতো বুঝে নাও, যে রাষ্ট্র হলো এমন একটি অতি বৃহৎ বা স্বল্প বৃহৎ জনসমাজ। তাহলে রাষ্ট্র বলতে কি বোঝায়, যে রাষ্ট্রের মধ্যে জনগণ থাকবে। জনগণ যারা, লোক ছাড়া কি কোনোদিন একটা দেশ গঠিত হবে বা রাষ্ট্র গঠিত হবে? জনসমাজ তো থাকতেই হবে। সেটাই বলছে যে অতি বৃহৎ বা স্বল্প বৃহৎ, অর্থাৎ ছোট হোক বা বড় হোক, সেখানের মধ্যে জনসমাজ থাকতে হবে, অর্থাৎ মানুষজন থাকতে হবে, যা নির্দিষ্ট ভূখণ্ডে একটা নির্দিষ্ট ভূখণ্ড থাকতে হবে। তাহলে একটা রাষ্ট্রের কি থাকতে হবে, এক নম্বর তো বলেছে যে জনসমাজ থাকতে হবে, মানুষজন থাকতে হবে। তাছাড়া তো রাষ্ট্র ভাবনাও আর কি কল্পনা করা যায় না। জনসমাজ ছাড়া রাষ্ট্রের কল্পনাও আমরা করতে পারি না। ঠিক আছে, রাষ্ট্রের মধ্যে তো মানুষজন থাকবেই। তারপরে নির্দিষ্ট ভূখণ্ড, আর মানুষজন থাকার জন্য সেই দেশটার মধ্যে কি থাকতে হবে, একটা ভূখণ্ড থাকতে হবে, স্থান থাকতে হবে। তাহলে সেই দেশের একটা কি থাকবে, যে নির্দিষ্ট ভূখণ্ড থাকবে, ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে। তাহলে একটা নির্দিষ্ট ভূখণ্ড যার মধ্যে জনসমাজ স্থায়ীভাবে বসবাস করে, যেমন আমরা ভারতীয় জনগণ, আমরা ভারত নামক রাষ্ট্রের মধ্যে আমরা কি থাকি, যে স্থায়ীভাবে বসবাস করি, যা বহিঃশক্তির নিয়ন্ত্রণ থেকে প্রায় বা সম্পূর্ণ মুক্ত। তাহলে ভারতবর্ষ কি অন্য কোনো দেশের নিয়ন্ত্রণ থেকে মুক্ত। ঠিক আছে, বহিঃশক্তির নিয়ন্ত্রণ থেকে প্রায় মুক্ত। আর কি ভারত স্বাধীন হয় 1947 সালের 15ই আগস্ট। তার আগে কিন্তু ব্রিটেন
ব্রিটেনের দ্বারা কিন্তু ভারত কি ছিল, যে ব্রিটেনের দ্বারা ভারত শাসিত হতো, তাহলে তখন কি ভারত একটা রাষ্ট্র ছিল না, ভারতকে আর কি বহিঃশক্তি দ্বারা নিয়ন্ত্রিত হতে হয়েছিল। ঠিক আছে, ব্রিটেন শাসন করতো ভারতকে, তাহলে তখন কিন্তু বহিঃশক্তির নিয়ন্ত্রণ ছিল। কিন্তু বর্তমানে কি বহিঃশক্তির নিয়ন্ত্রণ আছে? বর্তমানে নেই, কারণ আমরা স্বাধীন একটা রাষ্ট্র। তাহলে বর্তমানে ভারত একটি স্বাধীন রাষ্ট্র, তাহলে যা বহিঃশক্তির নিয়ন্ত্রণ থেকে প্রায় বা সম্পূর্ণ মুক্ত। ঠিক আছে, মুক্ত থাকবে বহিঃশক্তির নিয়ন্ত্রণ থেকে। তারপরে এবং যার একটি সুসংগঠিত সরকার রয়েছে। তাহলে একটা রাষ্ট্র হতে গেলে তার কি থাকা দরকার? যে একটা সরকার থাকা দরকার। রাষ্ট্র কি? রাষ্ট্রকে রাষ্ট্রের যা ইচ্ছা, রাষ্ট্রের যে লক্ষ্য বা রাষ্ট্রের যে উদ্দেশ্য, সেটাকে বাস্তবায়িত করার দায়িত্ব কার? সরকারের। সরকার কি করবে? যে সরকার রাষ্ট্রের যে উদ্দেশ্য আর কি রাষ্ট্রের যে লক্ষ্য তা বাস্তবায়ন করবে। রাষ্ট্রকে পরিচালনা করার জন্যই তো সরকার, তাই না? সরকারের কাজ কি? একটা রাষ্ট্রকে পরিচালনা করতে গেলে সরকারের দরকার হবে। তাহলে বলেছেন যে একটা সুসংগঠিত সরকার রয়েছে, যে সরকারের প্রতি অধিকাংশ জনগণ স্বাভাবিক আনুগত্য প্রদর্শন করে, অর্থাৎ সরকারকে অধিকাংশ জনগণই মান্য করে। ঠিক আছে, স্বাভাবিক আনুগত্য প্রদর্শন করে সরকারের উপরে। তাহলে এটা হচ্ছে গার্নারের সংজ্ঞা। যে গার্নার বলেছেন রাষ্ট্র হলো এমন একটা অতি বৃহৎ বা সর্ববৃহৎ জনসমাজ যা আর কি নির্দিষ্ট একটা ভূখণ্ডের মধ্যে স্থায়ীভাবে বসবাস করে এবং যা বহিঃশক্তির নিয়ন্ত্রণ থেকে প্রায় বা সম্পূর্ণ মুক্ত, যার একটি সুসংগঠিত সরকার রয়েছে, যে সরকারের প্রতি অধিকাংশ জনগণ স্বাভাবিক আনুগত্য প্রদর্শন করে। তাহলে একটা সরকারের প্রতি দেশের সকল জনগণই যে আনুগত্য প্রদর্শন করবে তা কিন্তু কথা নয়। ঠিক আছে, একটা দেশের মধ্যে যখন ইলেকশন হয় তখন কি যিনি প্রধানমন্ত্রী হয় তাকে কি সবাই ভোট করে? সবাই তো ভোট করে না। সরকার যে বানায় তাকে কি সবাই ভোট করে না। অধিকাংশ মানুষ যাকে কি নির্বাচিত করে সেই সরকার বানায়। তাহলে সেইভাবে এটাই বলছে যে অধিকাংশ মানুষ সেই সরকারের প্রতি কি দেখায়? যে আনুগত্য প্রদর্শন করে। তাহলে সেটাই হচ্ছে একটা রাষ্ট্র গার্নারের মতে, আর এটাই হচ্ছে গ্রহণযোগ্য সংজ্ঞা রাষ্ট্রের, মনে রাখবে। ঠিক আছে, এবার দেখো পরে মার্ক্সবাদীদের মতে। এখন মার্ক্সবাদীরা রাষ্ট্র বলতে কি বলেছেন? যে রাষ্ট্র হলো শ্রেণী শোষণের যন্ত্র বা হাতিয়ার। তাহলে মার্ক্সবাদীরা বলেছেন যে রাষ্ট্র মানুষের জনকল্যাণ করে না। রাষ্ট্র কি করে? যে রাষ্ট্র হলো শ্রেণী শোষণের যন্ত্র বা হাতিয়ার, শ্রেণী শোষণ করে। ঠিক আছে, শোষিত হয় সমাজ এই রাষ্ট্রের দ্বারা। তাহলে মার্ক্সবাদীদের সংখ্যাটা মনে রাখবে যে মার্ক্সবাদীদের মতে রাষ্ট্র হলো শ্রেণী শোষণের যন্ত্র বা হাতিয়ার। তারপরে দেখো উড্রো উইলসনের মতে। তাহলে এই উড্রো উইলসন কে ছিলেন? যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রপতি। ঠিক আছে, আর কি প্রেসিডেন্ট ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের। তিনি কি বলেছেন যে রাষ্ট্র সম্পর্কে? রাষ্ট্র কাকে বলে? তিনি বলেছেন যে রাষ্ট্র হলো আইন অনুসারে মানে আইন অনুসারে সংগঠিত নির্দিষ্ট ভূখণ্ডের অধিকারী এক জনসমষ্টি। তাহলে উড্রো উইলসন বলেছেন যে রাষ্ট্র হলো আইন অনুসারে সংগঠিত নির্দিষ্ট ভূখণ্ডের অধিকারী এক জনসমষ্টি। একটা জনসমষ্টি যারা একটা নির্দিষ্ট ভূখণ্ডে আইন অনুসারে তারা আর কি সংগঠিত হয়েছে। তাহলে সেটাই হচ্ছে উড্রো উইলসনের মতে রাষ্ট্র। তাহলে গার্নারের সংজ্ঞাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমরা মনে রাখতেই হবে তোমাদের। ঠিক আছে, গার্নার কি বলেছেন রাষ্ট্র সম্পর্কে। তাহলে এই হয়ে গেল রাষ্ট্রের উদ্ভব, যে লাতিন শব্দ স্ট্যাটাস থেকে স্টেট কথাটা আসছে, যার অর্থ হচ্ছে রাষ্ট্র। আর আধুনিক অর্থে রাষ্ট্র কথাটা প্রথম ব্যবহার করেছেন ম্যাকিয়াভেলি তার দ্য প্রিন্স নামক গ্রন্থে। বোঝা গেল? তাহলে এবার দেখব রাষ্ট্রের বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স অফ স্টেট। এখন দেখো রাষ্ট্রের বৈশিষ্ট্য বা উপাদান, অর্থাৎ ক্যারেক্টারিস্টিক্স অফ স্টেট বা এলিমেন্টস অফ স্টেট। দেখো প্রথম বৈশিষ্ট্যই হচ্ছে বা উপাদানই হচ্ছে যে জনসমষ্টি বা পপুলেশন। তাহলে একটা দেশের পপুলেশন অর্থাৎ জনগণ থাকতেই হবে, তাই না? জনগণ ছাড়া কিন্তু একটা দেশের কল্পনা আমরা করতে পারি না। একটা দেশ কেন গঠন করা হয়েছে? যে জনগণের কল্যাণ সাধনের জন্য, জনগণের যাতে ভালো হয় তার জন্য। তাহলে সেই জন্যই একটা দেশ গঠন করতে গেলে প্রথমে কি দরকার? যে জনগণ দরকার, অর্থাৎ পপুলেশন সেখানে থাকতে হবে, জনসমষ্টি সেখানে থাকতে হবে। ঠিক আছে, তো তার জন্য কিন্তু একটা দেশের জনসমষ্টি অতীব গুরুত্বপূর্ণ একটা উপাদান। তাহলে এখন জনসংখ্যা কত হবে? তাহলে মনে রাখতে হবে যে জনসংখ্যা সেই দেশের, একটা দেশের মধ্যে যে প্রাকৃতিক সম্পদ আছে সেই দেশের প্রাকৃতিক সম্পদের সঙ্গে জনসংখ্যা কিন্তু একটা সামঞ্জস্যপূর্ণ থাকতে হবে। যদি প্রাকৃতিক সম্পদ অত্যাধিক বেশি থাকে সেই দেশের মধ্যে কিন্তু জনসংখ্যা কম থাকে, তাহলে সেই প্রাকৃতিক সম্পদগুলোকে কিন্তু সঠিকভাবে ব্যবহার করতে পারবে না সেই দেশ। আবার কোনো দেশে প্রাকৃতিক সম্পদ অনেক কম আছে কিন্তু জনসংখ্যা অনেক বেশি আছে, তাহলে কি হবে? যে সম্পদ কম কিন্তু মানুষ অত্যাধিক, তাহলেও সেই দেশের উন্নতি হবে না। তাহলে কি দরকার? যে একটা দেশের জনসংখ্যা সেই দেশের যে সম্পদ
তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকতে হবে, তাহলেই একটা দেশের উন্নতি বা অগ্রগতি সম্ভব হবে। বোঝা গেল? এছাড়াও একটা দেশের যে যে জনগণ, তার গুণগত মান, সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে একটা দেশের জনগণ যদি শিক্ষিত হয়, যদি সচেতন হয় এবং দক্ষ হয়, তাহলে তারা কি, তারা দেশের সম্পদ স্বরূপ। কিন্তু কোনো দেশের নাগরিক বা কোনো দেশের জনসাধারণ যদি অদক্ষ হয়, অসচেতন হয়, তাহলে কি হবে, তারা একটা দেশের বোঝা স্বরূপ হয়ে থাকবে। তাহলে সেক্ষেত্রেও কিন্তু জনসংখ্যা সম্পদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে এবং সেই দেশের জনসংখ্যা গুণগত মানও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে? তাহলে এই হয়ে গেল জনসমষ্টি। এবার দেখো যে নির্দিষ্ট ভূখণ্ড। তাহলে একটা দেশে, একটা রাষ্ট্রের উপাদান হিসেবে বা বৈশিষ্ট্য হিসেবে একটা নির্দিষ্ট ভূখণ্ড থাকা প্রয়োজন। ঠিক আছে? ভূখণ্ড বলতে এখন বোঝায় যে একটা নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখা দ্বারা একটা ভূখণ্ড, আর যেখানে মধ্যে রাষ্ট্র তার নিজের যে ক্ষমতাটা সেটা প্রয়োগ করতে পারবে। তাহলে একটা ধরো ভূখণ্ড এতটুকু পৃথিবীর মধ্যে, এই জায়গার মধ্যে এই যে ভৌগোলিক সীমারেখা, তার মধ্যে রাষ্ট্র তার সর্বাধিক ক্ষমতা প্রয়োগ করতে পারবে। এর বাইরে তো কোনো অন্য দেশে তার ক্ষমতা থাকবে না, তাই না? তাহলে একটা দেশের যে ভৌগোলিক সীমারেখা, তার মধ্যেই তার ক্ষমতা সীমাবদ্ধ থাকে। তাহলে তার মধ্যে আর কি তার যে সার্বিক ক্ষমতা সেটা প্রয়োগ করতে পারে, তার জন্য এই ভূখণ্ড প্রয়োজন। আর সেই ভূখণ্ড থাকলেই শুধু হবে না, সেই ভূখণ্ডের যে একটা নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে যে আকাশ সীমানা, উপকূলীয় সীমানা, সেই ভূখণ্ডের মধ্যে যে খনিজ সম্পদ আছে, সমস্তের অধিকারী কিন্তু এই রাষ্ট্র হতে হবে। সেটি হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড বলতে বোঝানো হচ্ছে। তাহলে একটা রাষ্ট্র হতে গেলে তার মধ্যে জনগণ থাকতে হবে, তার একটা নির্দিষ্ট ভূখণ্ড থাকতে হবে। দুটি বৈশিষ্ট্য হয়ে গেল। এবার দেখো যে সরকার, তাহলে সরকার অর্থাৎ গভর্নমেন্ট। তাহলে সরকার তো থাকতেই হবে, কারণ রাষ্ট্রকে পরিচালনা করার জন্য কে থাকবে? রাষ্ট্রকে পরিচালনা করার জন্যই তো সরকার। সরকার ছাড়া রাষ্ট্রকে পরিচালনা করার মতো তো কেউ নেই, তাই না? রাষ্ট্র হচ্ছে একটা বিমূর্ত ধারণা, আর সেই বিমূর্ত ধারণাটাকে মূর্ত করেছে এই সরকার। সরকার ছাড়া কিন্তু রাষ্ট্র অচল। তাহলে এখন সরকার বলতে তোমরা বুঝতে পারো যে রাষ্ট্রকে পরিচালনা করার জন্য যে একটা প্রতিষ্ঠান। এই সরকারের মধ্যেও কিন্তু অনেক ভাগ আছে, যেমন এককেন্দ্রিক সরকার, তারপরে যুক্তরাষ্ট্রীয় সরকার। এককেন্দ্রিক সরকার যেমন চীন, ব্রিটেন, ফ্রান্স। ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে এককেন্দ্রিক সরকার। আর যদি বলা হয় যুক্তরাষ্ট্রীয় সরকার, সেটা হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র। তাহলে আমেরিকা যুক্তরাষ্ট্র হচ্ছে একটা যুক্তরাষ্ট্রীয় সরকার, আর এককেন্দ্রিক সরকার হচ্ছে চায়না, অর্থাৎ চীন, ব্রিটেন, ফ্রান্স। তাছাড়াও রাজতান্ত্রিক সরকার হয় এবং গণতান্ত্রিক সরকার হয়। ঠিক আছে? তাহলে রাজতান্ত্রিক সরকারের মধ্যে যেমন আছে হচ্ছে কি ভুটান, ব্রিটেন, অর্থাৎ সেখানে একজন রাজা থাকে। ঠিক আছে? সেখানের মধ্যে রাজা থাকে, যেমন ব্রিটেনের মধ্যে রাজা আছে বর্তমানে চার্লস। ঠিক আছে? চার্লস দ্বিতীয়। সেরকম ভুটানেও রাজা আছে, তারপরে জাপানেও আছে। তাহলে এই সমস্ত হচ্ছে রাজতান্ত্রিক সরকার। আবার আছে গণতান্ত্রিক, যেমন ভারতবর্ষ, আমেরিকা যুক্তরাষ্ট্র, এগুলো হচ্ছে আর কি গণতান্ত্রিক সরকার। তারপরে আছে যেমন রাষ্ট্রপতি শাসিত সরকার এবং আর কি মন্ত্রী পরিষদ শাসিত সরকার। তাহলে রাষ্ট্রপতি শাসিত সরকার যেমন আর কি আমেরিকা যুক্তরাষ্ট্র, সেখানে রাষ্ট্রপতি শাসন করে। ঠিক আছে? রাষ্ট্রপতি হচ্ছে রাষ্ট্রের প্রধান। আর মন্ত্রী পরিষদ শাসিত সরকার যেমন ভারতবর্ষ, ব্রিটেন। ভারতে কি হয়, যে মন্ত্রী পরিষদ থাকে। ঠিক আছে? প্রধানমন্ত্রীর আন্ডারে মন্ত্রী পরিষদ থাকে, আর সেই মন্ত্রী পরিষদের দ্বারা কিন্তু দেশ আর কি সরকার পরিচালিত হয়। তাহলে এটা হচ্ছে একটা মন্ত্রী পরিষদ শাসিত সরকার। তাহলে এটা বোঝা গেল। তাহলে এমন সরকারের অনেক প্রকারভেদ আছে, আর সরকার হচ্ছে রাষ্ট্রকে পরিচালনা করে। তারপরে দেখো সার্বভৌমিকতা। এই সার্বভৌমিকতা কথার অর্থ হচ্ছে যে সার্বিক ক্ষমতা সম্পন্ন একটা দেশ, যার কাছে যেই দেশ আর কি বাহ্যিক এবং অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ থেকে মুক্ত। তাহলে এমন একটি দেশ, যেই দেশ আর কি বাহ্যিক অর্থাৎ বাইরের নিয়ন্ত্রণ থেকে মুক্ত। যেমন ভারতবর্ষ 1947 সালের 15ই আগস্টের আগে ব্রিটেনের দ্বারা নিয়ন্ত্রিত হতো। তাহলে তখন কিন্তু ভারতবর্ষ একটা সার্বভৌমিকতা সম্পন্ন একটা দেশ ছিল না। ঠিক আছে? কিন্তু 1947 সালের 15ই আগস্ট যখন ভারত একটা স্বাধীন দেশ হিসেবে আবির্ভূত হয়, তখন কিন্তু ভারত কি হয়, যে বাহ্যিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত একটি দেশ হয় এবং অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ থেকেও এটা আর কি মুক্ত দেশ। তাহলে সেটা হচ্ছে একটা সার্বভৌমিকতা। সার্বভৌমিকতা বলতে বোঝা গেল যে সার্বভৌমিকতা বলতে বোঝায় যে বাহ্যিক এবং অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ থেকে মুক্ত একটি দেশ। কোনো একটি দেশকে কোনো একটা দেশ নিয়ন্ত্রণ করছে, তাহলে কিন্তু সেটা রাষ্ট্র হবে না। রাষ্ট্রের বৈশিষ্ট্যই হচ্ছে সেই রাষ্ট্রকে
সার্বভৌমিকতার সম্পন্ন হতে হবে। তাহলে একটা রাষ্ট্রের বৈশিষ্ট্যই হচ্ছে যে সেই রাষ্ট্রকে সার্বভৌমিকতা সম্পন্ন হতে হবে, অর্থাৎ সোভারেন্ট কান্ট্রি হতে হবে। বা তারপরে দেখো স্থায়িত্ব। এখানে স্থায়িত্ব বলতে বোঝায় হচ্ছে পার্মানেন্স। তাহলে একটা রাষ্ট্রের মধ্যে জনগণ কিন্তু স্থায়ীভাবে বসবাস করে। স্থায়িত্বের ভিত্তিতে কিন্তু একটা রাষ্ট্রের বৈশিষ্ট্য হচ্ছে স্থায়িত্ব। তাহলে এই যে প্রথমে যে 4টা বৈশিষ্ট্য আলোচনা করলাম, এটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যে জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার আর সার্বভৌমিকতা। এই 4টি বৈশিষ্ট্য হচ্ছে প্রধান বৈশিষ্ট্য বা উপাদান। আর এই যে লাস্ট 3টি বৈশিষ্ট্য বা উপাদান আলোচনা করব, সেই 3টি তোমরা জেনে রাখো যে এই 4টি তো মাস্ট, এটা তোমাদের জানতেই হবে, ঠিক আছে, রাষ্ট্রের বৈশিষ্ট্য কি। আর তাছাড়াও এই 3টি সম্পর্কে তোমাদের জানতে হবে, যেমন স্থায়িত্ব বা পার্মানেন্স। তাহলে একটা রাষ্ট্র তার স্থায়িত্ব বজায় রাখতে হবে, কোনো অস্থায়ী দেশ কিন্তু হতে পারে না, ঠিক আছে। তাহলে স্থায়িত্ব। তারপরে হচ্ছে আন্তর্জাতিক স্বীকৃতি বা ইন্টারন্যাশনাল রিকগনিশন। তাহলে একটা দেশ সে নিজেই দেশ হয়ে গেল, কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো দেশ তাকে স্বীকৃতি দিল না, তাহলে সেটা কিন্তু দেশ হবে না। একটা দেশ বা একটা ভূখণ্ডের উপরে অনেক আর কি জনসমষ্টি একত্রিত হয়ে একটা দেশ গঠন করলো, কিন্তু সেই দেশকে আন্তর্জাতিক ক্ষেত্রে বাকি যে দেশগুলি আছে সেই দেশ মান্যই করলো না, যে এটি একটি দেশ না, আমি মানলাম না, তাহলে সেটা কিন্তু আন্তর্জাতিক স্বীকৃতি পেল না, তাহলে সেটা একটা দেশ হবে না, ঠিক আছে। তাহলে কিন্তু এটাও ঠিক না যে সমস্ত দেশকেই মান্যতা দিতে হবে। যদি অধিকাংশ দেশ, পৃথিবীর অধিকাংশ দেশ যদি কোনো একটা রাষ্ট্রকে স্বীকৃতি দেয় যে এই দেশটি হ্যাঁ এটা দেশ, তাহলে কিন্তু সেই দেশটি আর কি ইন্টারন্যাশনাল স্বীকৃতি অর্থাৎ আন্তর্জাতিক স্বীকৃতি পেল। যেমন ইসরায়েল পরে প্যালেস্টাইন, এই যে দুটি দেশ আছে, এই দুটি দেশকে কিন্তু অনেক দেশই আর কি স্বীকৃতি দেয়নি, কিন্তু অধিকাংশ দেশই স্বীকৃতি দিয়েছে। যেমন প্যালেস্টাইন, এই দেশটি কিন্তু আর কি ইউনাইটেড যে নেশন আছে, সম্মিলিত জাতিপুঞ্জ, সেখানে কিন্তু এই প্যালেস্টাইনকে অন্তর্ভুক্তি করা হয়নি, ঠিক আছে। বর্তমানে যে ইউনাইটেড নেশনে 193টি দেশ আছে, তার মধ্যে কিন্তু প্যালেস্টাইন যে দেশটি আছে সেটা কিন্তু নেই। আবার ইসরায়েলও কিন্তু একটা দেশ আছে। 1948 সালের আগে কিন্তু ইসরায়েল নামে কোনো দেশ ছিল না, কিন্তু 1948 সাল থেকে ইহুদিদের নিয়ে একটা দেশ গঠিত হয়, সেটা হচ্ছে ইসরায়েল। তাহলে এটা হচ্ছে আন্তর্জাতিক স্বীকৃতি। তাহলে রাষ্ট্রের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে ইন্টারন্যাশনাল রিকগনিশন বা আন্তর্জাতিক স্বীকৃতি, যে আন্তর্জাতিক ক্ষেত্রে সেই রাষ্ট্রকে স্বীকৃতি পেতে হবে অধিকাংশ দেশের দ্বারা। তারপরে দেখো জাতীয়তাবাদ বা ন্যাশনালিজম। তাহলে জাতীয়তাবাদ কি? যে জাতীয়তাবাদ হচ্ছে একটা মানসিক একটা ভাবধারা, ঠিক আছে, একটা ভাবধারা যেটা আর কি একটা ভূখণ্ডের মধ্যে আর কি জনসমষ্টিকে একীভূত করতে আর কি সাহায্য করে। যে আমরা ভারতের জনগণ, তাহলে আমরা ভারতীয় হিসেবে একটা গর্ববোধ করি, ঠিক আছে। তাহলে তার এই যে জাতীয়তাবাদী আমাদের যে মানসিকতা, যে আমরা ভারতের জনগণ, আমরা ভারতীয় হিসেবে আমরা গর্ববোধ করি, এই যে ধারণাটা, এটাই হচ্ছে এখানে জাতীয়তাবাদ বা ন্যাশনালিজমের মধ্যে পড়ে, ঠিক আছে। ন্যাশনালিজম বা জাতীয়বাদ কি? এটা হচ্ছে একটা মানসিক একটা ভাবনা, ঠিক আছে, এটা মনে রাখবে। তাহলে এই হয়ে গেল রাষ্ট্রের বৈশিষ্ট্য বা উপাদান, এই 7টি। এই 4টি তো মাস্ট, তোমাদের জানতেই হবে, আর এই 3টিও তোমরা জেনে রাখবে। যেহেতু আমি ক্লাস 11-এর এই চ্যাপ্টারটি পড়াচ্ছি, তাই তোমরা শুধু আর কি কনসেপ্টটা ক্লিয়ার করে রাখো, তাহলে এখান থেকে যে কোনো কোশ্চেন আসতে পারবে। তাহলে দেখো আমরা টোটাল 6টি পার্থক্য আলোচনা করব, আর তার মাধ্যমে বুঝবো যে সরকার আর রাষ্ট্রের মধ্যে কি কি পার্থক্য বর্তমান, ঠিক আছে। প্রথমে 4টি পার্থক্য আলোচনা করি, তারপরে নেক্সট 2টি আরো আলোচনা করবো। দেখো রাষ্ট্র ও সরকার সম্পর্কে প্রথম যে পার্থক্যটা, সেটা হচ্ছে যে রাষ্ট্র একটি বিমূর্ত বা তাত্ত্বিক ধারণা। তাহলে রাষ্ট্র একটা কি? রাষ্ট্র একটা বিমূর্ত বা তত্ত্বগত ধারণা, ঠিক আছে। আমরা শুধু কল্পনা করতে পারি, আমরা রাষ্ট্রকে দেখতে পারি না। আমরা কি রাষ্ট্রকে খালি চোখে দেখতে পারি? পারি না। তাহলে এটা একটা হচ্ছে তত্ত্বগত ধারণা, বোঝা গেল। আর সরকার, দেখো রাষ্ট্র বলতে অনেকে সরকারকে বুঝলেও সরকার হলো রাষ্ট্রীয় ধ্যান ধারণার বাস্তব রূপ। তাহলে আমরা অনেকে মনে করি যে সরকার মানেই রাষ্ট্র, ঠিক আছে, সরকার মানেই রাষ্ট্র আর রাষ্ট্র মানেই সরকার, কিন্তু সেটা নয়। রাষ্ট্র বলতে অনেকে সরকারকে বুঝলেও সরকার হলো রাষ্ট্রীয় ধ্যান ধারণার, যে রাষ্ট্র আমরা কল্পনা করি সেই রাষ্ট্রীয় ধ্যান ধারণার বাস্তব রূপ। অর্থাৎ রাষ্ট্রের যে উদ্দেশ্য, রাষ্ট্রের যে লক্ষ্য, সেই যে রাষ্ট্রকে পরিচালনা করবে কে, তার জন্যই তো সরকার, তাই তো। তাহলে এই যে রাষ্ট্রের বাস্তব রূপ, সেটাই হচ্ছে সরকার।
তাহলে প্রথম পার্থক্য বোঝা গেল যে রাষ্ট্র হচ্ছে একটা বিমূর্ত বা তত্ত্বগত ধারণা, কিন্তু সরকার হচ্ছে আর কি রাষ্ট্রীয় ধ্যান ধারণার বাস্তব রূপ। বোঝা গেল। দ্বিতীয় নম্বর পার্থক্য দেখো যে রাষ্ট্র সার্বভৌম ক্ষমতার অধিকারী। তাহলে এখানে সার্বভৌম ক্ষমতা বলতে কি বোঝায়, যে রাষ্ট্র কিন্তু বাহ্যিক বা অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ থেকে মুক্ত থাকবে। ঠিক আছে, কোনো একটা রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করতে পারবে না বাহ্যিক দিক থেকে বা অভ্যন্তরীণ দিক থেকে, রাষ্ট্রকে কেউ কিন্তু নিয়ন্ত্রণ করবে না। সে কারণে রাষ্ট্র তার অভ্যন্তরস্থ সমস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের ওপর এই ক্ষমতা প্রয়োগ করতে পারে। তাহলে এর দ্বারা কি হয়, রাষ্ট্র কি করতে পারে, যে এই যে সার্বভৌম ক্ষমতা রাষ্ট্রের আছে সেই ক্ষমতার দ্বারা, সে কারণে রাষ্ট্র তার অভ্যন্তরস্থ একটা রাষ্ট্রের ভিতরে সমস্ত ব্যক্তি, একটা রাষ্ট্রের মধ্যে অনেক জনগণ থাকে, সেই ব্যক্তির ওপর বা প্রতিষ্ঠানের ওপর, অনেক ব্যক্তি এবং প্রতিষ্ঠানের ওপর কি করতে পারে, যে এই ক্ষমতা প্রয়োগ করতে পারে। তাহলে রাষ্ট্রের যে চরম ক্ষমতা, এটাই হচ্ছে সার্বভৌম ক্ষমতা। তাহলে এই যে রাষ্ট্রের চরম ক্ষমতাটা, সেটা প্রয়োগ করতে পারে কাদের উপরে, রাষ্ট্রের বাইরে কোনো জনগণের উপরে না, রাষ্ট্রের ভেতরে যে জনগণ আছে এবং রাষ্ট্রের অভ্যন্তরে, রাষ্ট্রের ভিতরে যে প্রতিষ্ঠানগুলি আছে সেই প্রতিষ্ঠান এবং ব্যক্তির উপরে রাষ্ট্র তার এই চরম ক্ষমতা প্রয়োগ করতে পারে, অর্থাৎ সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করতে পারে। বোঝা গেল রাষ্ট্রের সম্পর্কে। আর সরকারে এখানে বলা হয়েছে যে সরকারের সার্বভৌম ক্ষমতা নেই। রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা আছে কিন্তু সরকারের কোনো সার্বভৌম ক্ষমতা নেই। বলছে সরকার রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার প্রয়োগকারী মাত্র। তাহলে রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা আছে কিন্তু সরকারের কিন্তু সার্বভৌম ক্ষমতা নেই। সরকার কি করে, শুধু সরকার যে এই রাষ্ট্রের যে সার্বভৌম ক্ষমতা আছে সেটা শুধু প্রয়োগ করে। ঠিক আছে, তোমাকে কোনো দায়িত্ব দেওয়া হলো, অন্যের দায়িত্ব তোমাকে দেওয়া হলো, তুমি সেটা শুধু পালন করলে। ঠিক আছে, তাহলে সেটাই এখানে বলা হয়েছে যে আসল সার্বভৌম ক্ষমতার অধিকারী তো রাষ্ট্র, কিন্তু তা প্রয়োগ করে হচ্ছে সরকার। ঠিক আছে, সরকার কি করে, তা প্রয়োগ করে, সরকারের হাতে সেই ক্ষমতাটা থাকে। সরকার যদি পরিবর্তিত হয়, যেমন ভারতবর্ষের মধ্যে 5 বছর অন্তর অন্তর ইলেকশন হয়, নির্বাচন হয়, তাহলে সেখানে সরকারের পরিবর্তন হতে থাকে। তাহলে এক একবার এক এক সরকার আসে আর এক একবার এক এক সরকারের হাতে সেই সার্বভৌম ক্ষমতাটা যায়, তারা প্রয়োগ করে সেটা। ঠিক আছে, তাদের হাতে বলতে তারা সেই ক্ষমতাটা প্রয়োগ করতে পারে শুধুমাত্র। তাহলে বোঝা গেল যে রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা আছে, আর সেই সার্বভৌমত্ব ক্ষমতার দ্বারা কি করে, যে রাষ্ট্রের যে ভিতরে, রাষ্ট্রের মধ্যে ব্যক্তি এবং প্রতিষ্ঠানের উপর রাষ্ট্র তার এই সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করতে পারে। আর সরকারের কোনো সার্বভৌম ক্ষমতা নেই, সরকার শুধুমাত্র এই রাষ্ট্রের যে সার্বভৌম ক্ষমতা আছে তা শুধু প্রয়োগ করে মাত্র। ঠিক আছে, তৃতীয় যে পার্থক্য সেটা দেখো যে রাষ্ট্রের সদস্য সংখ্যা বিপুল, অর্থাৎ রাষ্ট্রের মধ্যে অনেক সদস্য সংখ্যা আছে। একটা রাষ্ট্রের মধ্যে বর্তমানে ভারতের জনসংখ্যা হচ্ছে 140 কোটি পার হয়ে গেছে ধরো। ঠিক আছে, তাহলে 140 কোটি মানুষজনই হচ্ছে রাষ্ট্রের জনসংখ্যা, অর্থাৎ রাষ্ট্রের সদস্য। নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখার মধ্যেকার সমস্ত জনগণকে নিয়েই রাষ্ট্র গঠিত। এটা বোঝা গেল, একটা রাষ্ট্র নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখার মধ্যে, একটা রাষ্ট্রের কি থাকবে, যে একটা নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখা থাকবে। যেমন ভারতের ম্যাপে যদি তোমরা আর কি সীমারেখা দেখো, তাহলে তার ভেতরের মধ্যে মানুষ যে বসবাস করে দেশের মধ্যে, ভারতেরই জনগণ। তাহলে সেই যে 140 কোটি জনসংখ্যা, সেই বিপুল জনসংখ্যা হচ্ছে রাষ্ট্রের সদস্য সংখ্যা। কিন্তু সরকার গঠিত হয় সমগ্র জনসংখ্যার অল্প সংখ্যক ব্যক্তিকে নিয়ে। তাহলে রাষ্ট্রের মধ্যে যত মানুষ বসবাস করে তারা সকলেই রাষ্ট্রের সদস্য, কিন্তু সরকারের ক্ষেত্রে সেটা না। সরকারে কি রাষ্ট্রের সকল সদস্য সরকারে থাকে না। সরকারের মধ্যে যখন 5 বছর অন্তর অন্তর নির্বাচন হয়, সেখানের মধ্যে সাধারণ জনগণ আমরা ভোট দিয়ে আর কি প্রতিনিধি পাঠাই। ঠিক আছে, তারপরে তারা সরকার গঠন করে। যেই আর কি দল বা যেই আর কি রাজনৈতিক দল আর কি মেজরিটি পায়, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে, তারাই কি করে, যে আর কি সরকার গঠন করে। তাহলে সেখানের মধ্যে বলছে, এর জন্যই বলছে যে সরকার গঠিত হয় সমগ্র জনসংখ্যা। রাষ্ট্রের মধ্যে যে 140 কোটি জনসংখ্যা আছে বর্তমানে ভারতবর্ষে, তাহলে সেই 140 কোটি জনসংখ্যা কিন্তু তারা সরকার বানাবে না। সেই 140 কোটির মধ্যে কিছু সংখ্যক, অল্প সংখ্যক ব্যক্তিকে নিয়ে কিন্তু সরকার গঠিত হয়। তাহলে একটা পার্থক্য দেখা গেল। তারপরে 4 নম্বর পার্থক্য দেখো যে রাষ্ট্রের ক্ষেত্রে গঠনগত দিক থেকে বিশ্বের সমস্ত রাষ্ট্রের মধ্যে সাদৃশ্য লক্ষ্য করা যায়। তাহলে বিশ্বের মধ্যে সব রাষ্ট্রের মধ্যে একটা সাদৃশ্য লক্ষ্য করা যায়। সেই সাদৃশ্যটা কি বলছে, কারণ জনসমষ্টি,
নির্দিষ্ট ভূখণ্ড, সরকার, সার্বভৌমত্ব, এই বৈশিষ্ট্য যে কোনো রাষ্ট্রের পক্ষে আবশ্যক। তাহলে আমি যখন রাষ্ট্রের বৈশিষ্ট্য বা উপাদান সম্পর্কে বলেছিলাম, তখন বলেছিলাম যে রাষ্ট্রের 4টি গুরুত্বপূর্ণ উপাদান বা বৈশিষ্ট্য হচ্ছে, 1 নম্বর হচ্ছে কি, যে জনসমষ্টি, 2 নম্বর হচ্ছে যে নির্দিষ্ট ভূখণ্ড, তারপরে 3 নম্বর হচ্ছে যে সরকার, আর 4 নম্বর হচ্ছে সার্বভৌমত্ব। তাহলে এই 4টি বৈশিষ্ট্য কিন্তু প্রত্যেকটা রাষ্ট্রেরই থাকা দরকার। যদি এই 4টি বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য না থাকে কোনো রাষ্ট্রের, তাহলে সেটি রাষ্ট্রই না। বোঝা গেল? তাহলে এই 4টি বৈশিষ্ট্য প্রত্যেকটি রাষ্ট্রে কিন্তু দেখা যায়, অর্থাৎ এই বৈশিষ্ট্য 4টা প্রত্যেকটা রাষ্ট্রেই থাকে। এটা হচ্ছে সাদৃশ্য, লক্ষ্য করা যায়। কিন্তু সরকারের ক্ষেত্রে কি দেখো, যে গঠনগত দিক থেকে সরকার গণতান্ত্রিক হয়, এক কেন্দ্রিক, যুক্তরাষ্ট্রীয়, রাষ্ট্রপতি শাসিত, মন্ত্রী পরিষদ চালিত প্রভৃতি বিভিন্ন প্রকার হতে পারে। তাহলে রাষ্ট্রের মধ্যে যেখানে দেখা যায় যে রাষ্ট্রের মধ্যে 4টি বৈশিষ্ট্য সাদৃশ্য দেখা যায়, ঠিক আছে, কিন্তু গঠনগত দিক থেকে রাষ্ট্রের ক্ষেত্রে গঠনগত দিক থেকে সাদৃশ্য লক্ষ্য করা যায়, কিন্তু সরকারের ক্ষেত্রে সাদৃশ্য লক্ষ্য করা যায় না। এক এক দেশে এক এক রকম আর কি সরকারের গঠন দেখা যায়। কোনোখানে গণতান্ত্রিক, যেমন ভারতবর্ষ একটা উদারনৈতিক গণতান্ত্রিক দেশ, তাহলে গণতান্ত্রিক দেশ হচ্ছে ভারত, ঠিক আছে। তারপরে এক কেন্দ্রিক, যেমন চীন, চীন হচ্ছে একটা এক কেন্দ্রিক দেশ, ঠিক আছে। তারপরে দেখো যে যুক্তরাষ্ট্রীয়, যুক্তরাষ্ট্রীয় হচ্ছে যেমন কি আমেরিকা যুক্তরাষ্ট্র, একটা যুক্তরাষ্ট্রীয় দেশ। তারপরে হচ্ছে রাষ্ট্রপতি শাসিত, রাষ্ট্রপতি শাসিত হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র। আমেরিকা যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রের প্রধান তিনি হচ্ছেন আর কি রাষ্ট্রপতি, অর্থাৎ প্রেসিডেন্ট। তারপরে হচ্ছে মন্ত্রী পরিষদ চালিত, অর্থাৎ মন্ত্রী পরিষদ দ্বারা আর কি রাষ্ট্র চালিত হয় বা পরিচালিত হয়, ঠিক আছে। সেটা হচ্ছে যেমন ভারত, মন্ত্রী পরিষদের দ্বারাই কিন্তু ভারত পরিচালিত হয়। ভারতের যখন 5 বছর অন্তর অন্তর লোকসভার নির্বাচন হয়, সেই লোকসভা নির্বাচনে কি হয়, যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রথমে সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয় বা নিয়োগ করা হয়। তারপরে সেই প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটা মন্ত্রী পরিষদ গঠিত হয়, আর সেই মন্ত্রী পরিষদ কি করে, সেটাই তো সরকার। মন্ত্রী পরিষদ মানেই তো সরকার। তাহলে সেই সরকার কি করে, দেশকে চালনা করে বা পরিচালনা করে। তাহলে ভারত, তারপরে ব্রিটেনেও এই সিস্টেম আছে। তাহলে মন্ত্রী পরিষদ চালিত প্রভৃতি বিভিন্ন প্রকার হতে পারে। তাহলে যেখানে রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রের যে গঠন সেটা সব দেশেরই প্রায় সমান সাদৃশ্য লক্ষ্য করা যায়, কিন্তু সরকারের ক্ষেত্রে প্রত্যেক দেশে আলাদা আলাদা রকমের গঠন দেখা যায়। তাহলে এই হয়ে গেল রাষ্ট্র ও সরকারের এই 4টি পার্থক্য। তাহলে বোঝা গেল। এবার দেখো 5 নম্বর পার্থক্য, যে রাষ্ট্রের অধিবাসীরা সাধারণত রাষ্ট্রের বিরোধিতা করে না, ঠিক আছে। তাহলে রাষ্ট্রের যে অধিবাসীরা তারা কিন্তু আর কি রাষ্ট্রের বিরোধিতা করে না। রাষ্ট্রদ্রোহিতা গুরুতর অপরাধ। তাহলে এখানে বলছে যে রাষ্ট্রের অধিবাসীরা সাধারণত রাষ্ট্রের বিরোধিতা করে না। তাহলে একটা রাষ্ট্রের বিরোধিতা করা মানে কি, যে তিনি হচ্ছেন একজন রাষ্ট্রদ্রোহী, তাই তো। রাষ্ট্রদ্রোহী হিসেবে তাকে কিন্তু গ্রেপ্তার করা হতে পারে, ঠিক আছে। তাহলে রাষ্ট্রদ্রোহী মানে রাষ্ট্রের বিরুদ্ধে কিন্তু কোনো কাজ তিনি করতে পারবেন না, সাধারণত আর কি রাষ্ট্রের বাসিন্দারা তা করে না, ঠিক আছে। আর এখানে বলছে যে সরকারের ক্ষেত্রে যে সরকার কর্তৃক গৃহীত যে কোনো নীতির বিরুদ্ধে নাগরিকগণ বিরোধিতা করতে পারে। তাহলে যেখানে রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কিছু বলা যায় না, সেখানের মধ্যে সরকারের বিরুদ্ধে কিন্তু আমরা আর কি আন্দোলন বা সরকারের বিরুদ্ধে আমরা বলতে পারি। কিসের জন্য, যে সরকার, রাষ্ট্র কি, রাষ্ট্র হচ্ছে একটা তাত্ত্বিক বা বিমূর্ত ধারণা, এটা আমরা কল্পনা করি যে রাষ্ট্র আছে, কিন্তু সরকার কি, সরকারের মধ্যে কয়েকজন আর কি সদস্য সংখ্যা থাকে, তারা কি করে, যে তারা নীতি প্রণয়ন করে। আর সেই নীতি যদি আমাদের জন্য ভালো না হয়, একটা রাষ্ট্রের জনগণের জন্য যদি সেই নীতি খারাপ প্রভাব পড়ে কোনো জনগণের উপরে, তাহলে সেই জনগণটা তাদের প্রতিক্রিয়া তারা দিতে পারে। তাহলে সেজন্যই বলছে যে সরকার কর্তৃক গৃহীত যে কোনো নীতির বিরুদ্ধে নাগরিকগণ বিরোধিতা করতে পারে। তাহলে এটা নাগরিকদের একটা মৌলিক অধিকার, তার মত প্রকাশের অধিকার, ঠিক আছে। ভারতের যে সংবিধানে ফান্ডামেন্টাল রাইটস দেওয়া আছে, মৌলিক অধিকার দেওয়া আছে, সেখানে দেওয়াই আছে যে 19 নং ধারার মধ্যে যে আমাদের কি আছে, যে আমাদের আর কি মত প্রকাশের আর কি স্বাধীনতা আছে, ঠিক আছে, বা অধিকার আছে। তারপরে 6 নম্বর পার্থক্য দেখো, যে রাষ্ট্র সামগ্রিকভাবে একটি প্রতিষ্ঠান। তাহলে রাষ্ট্র কি, একটা প্রতিষ্ঠান, এর নিজস্ব কিছু আদর্শ আছে, এটি কোনোভাবেই সরকারের অংশ নয়। তাহলে রাষ্ট্র কোনোদিন সরকারের অংশ নয়, সরকার হচ্ছে রাষ্ট্রের একটা উপাদান, ঠিক আছে। আর এখানে বলছে যে সরকার রাষ্ট্রের একটি অংশ মাত্র, তাই তো। সরকার হচ্ছে রাষ্ট্রের একটি অংশ, অর্থাৎ রাষ্ট্রের একটি উপাদান, একটা এলিমেন্টস, ঠিক আছে।
আর কি সরকার ছাড়া রাষ্ট্র তো অচল, সরকারই তো রাষ্ট্রকে পরিচালনা করে, তাই তো? রাষ্ট্রের যা উদ্দেশ্য, রাষ্ট্রের যে লক্ষ্য, রাষ্ট্রের যা ইচ্ছা, তাকে পূরণ করার দায়িত্ব তো আর সরকারের। এটি বলছে যে সরকার রাষ্ট্রের একটি অংশ মাত্র। যেমন রাষ্ট্রের একটা উপাদান হচ্ছে সার্বভৌমিকতা, জনসমষ্টি, ঠিক তেমনই সরকারও হচ্ছে রাষ্ট্রের একটা উপাদান বা অংশ মাত্র। রাষ্ট্রের আদর্শগুলিকে বাস্তবিত করাই এর উদ্দেশ্য। তাহলে রাষ্ট্রের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যগুলিকে বাস্তবায়িত করা, কার্যকর করার দায়িত্ব হচ্ছে সরকারের। তাহলে বোঝা গেল যে সরকার আর রাষ্ট্রের মধ্যে এই 6টি পার্থক্য আজকে আলোচনা করলাম। তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে রাষ্ট্র আর সরকারের মধ্যে কি ডিফারেন্স।